ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যেটি আমরা হাজারটা এমসিকিউ, টপ মোস্ট ইম্পর্টেন্ট হাজারটা এমসিকিউর উপরে আলোচনা করছি। দেখো, যারা মিসলেনিয়াস দিতে যাবে, যারা ডাব্লিউবিসিএস পরীক্ষা দেবে, অবশ্যই তারা কিন্তু এই হাজারটা এমসিকিউ সিরিজ একদম মুখস্থ করে যাবে, কারণ এখান থেকেই তোমরা দেখতে পাবে হুবহু কিন্তু কমন পাবে। চলো তাহলে শুরু করছি। এবং এই সিরিজে দেখবে যে ক্লাসগুলো আমি করাচ্ছি, সেই ক্লাসগুলো দেখবে বারবার কিন্তু পরীক্ষায় আসে। দেখো, আমরা করেছি এখন পর্যন্ত 5টা ক্লাস কিন্তু করিয়েছি। শুধুমাত্র আমি যে একটা এমসিকিউ এর একটা উত্তর আলোচনা করে চলে যাচ্ছি এরকম ব্যাপারটা কিন্তু নয়, আমি টোটাল এরিয়াটাকে কিন্তু কভার করছি। ঠিক আছে, তাহলে চলো 101 নাম্বার প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এটিএল। এটিএলটা কি না, দ্য ইনিশিয়েটিভ লঞ্চ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু প্রমোট সায়েন্টিফিক টেম্পারেচার অ্যান্ড ইনোভেশন অ্যামং স্টুডেন্ট। তো এটির সঠিক উত্তর কি হয়ে যাবে না, অটল টিঙ্কারিং ল্যাব, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এবারে প্রশ্ন পড়ে যে অটল টিঙ্কারিং ল্যাব কার অধীনে। মনে রাখবে এটি হচ্ছে এ আই এম, এআইএম এর অন্তর্গত। এআইএম এর ফুল ফর্ম কি না, এআইএম এর ফুল ফর্ম হচ্ছে অটল ইনোভেশন মিশন। অটল ইনোভেশন মিশনের অন্তর্গত কি না, অটল টিঙ্কারিং ল্যাব। ক্লিয়ার? আচ্ছা, এবারে প্রশ্ন কি আসে না, প্রশ্ন আসে যে এটা কবে লঞ্চ করা হয়েছিল, প্রশ্ন আসতেই পারে। বা এটা কার অন্তর্গত, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে। তো এটা সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে এই এআইএমটা কার অন্তর্গত। মনে রাখবে এটা হচ্ছে নীতি আয়োগের। ঠিক আছে, নীতি 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 আয়োগ। ঠিক আছে, এটা মনে রাখবে নীতি আয়োগের অন্তর্গত। এবং তোমরা কমেন্টে জানাবে যে নীতি আয়োগ কবে এস্টাবলিশড হয়েছিল, কবে তৈরি হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ কিন্তু শুরু হয়েছে আমাদের ইন্ডিয়াতে। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এবারে তোমরা কমেন্টে জানাবে যে নীতি আয়োগ কবে তৈরি হয়েছিল এবং প্ল্যানিং কমিশন কবে তৈরি হয়েছিল। পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ইম্পেরিয়াল এরা ইন জাপান ফলোয়িং অ্যাবডিকেশন অফ এম্পেরর আকিহিতো। দেখো, একটু টাফ কোশ্চেন। ঠিক আছে, টাফ কোশ্চেন হলেও তোমাদের মনে রাখতে হবে এই কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এসেছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন এ, রইয়া। ঠিক আছে, রইয়া মনে রাখবে সঠিক উত্তর হয়ে যাবে। এবার আমি তোমাদের একটু বলে রাখি, এই যে এরাটা শুরু হয়েছে, ঠিক আছে, নতুন এরা একটা জাপানে শুরু হয়েছে। মনে রাখবে এরকম যে এরাটা, এটা শুধুমাত্র যে এখন থেকে এরকম আছে এরকম ব্যাপারটা নয়। যদিও একটু টাফ কোশ্চেন, তবু আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই। মানে একদম তোমরা দেখবে 68 থেকে, ঠিক আছে, 1868 সাল থেকে 1912 পর্যন্ত জাপানে একটা এরা চলেছিল, তার নাম হচ্ছে মেইজি এরা। ঠিক আছে, কি এরা, মেইজি এরা। টাফ কোশ্চেন, বাট তোমাদের মনে রাখতে হবে। তারপরে 1912 সাল থেকে 1926 সাল পর্যন্ত শুরু হবে কি, তাইশো এরা। ঠিক আছে, তাইশো এরা। টাফ কোশ্চেন, বারবার বলছি। তারপর দেখবে 1926 সাল থেকে উনিশশো 1989 সাল, ঠিক আছে, 1989 সাল পর্যন্ত ওদের কি হবে না, সোয়া এরা। ঠিক আছে, এটা কি বলা হয়, সোয়া এরা। এরপরে 1989 সাল থেকে জাপানে শুরু হবে 2019 পর্যন্ত, যেটা পরীক্ষায় এসেছে অনেকবার এবং তোমাদেরও আসতে পারে, সেটি হচ্ছে হেইসি হেইসি এরা। ঠিক আছে, এরপরে এই 2019 সাল থেকে এখন যেটি চলছে সেটা হচ্ছে এই রেইয়া। ঠিক আছে, রেইয়া এরা। তাহলে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2019 সাল থেকে কিন্তু এখনো টানা যেটা চলছে সেটা হচ্ছে রেইয়াওয়ারা। তাহলে এবারে তোমাদের কোশ্চেন কি রকম আসতে পারে, এখান থেকে কি কোশ্চেন আসতে পারে না, এখান থেকে দুটি প্রশ্ন আসলে দুটি প্রশ্ন আসবে এখান থেকে। ঠিক আছে, 1 নাম্বার প্রশ্ন কি আসবে, 1 নাম্বার প্রশ্ন আসবে যে এই যে রেইয়া ওরা এরাটা, ঠিক আছে, এই যে রেইয়া এরাটা এটা কবে থেকে শুরু হয়েছে। তাহলে 2019 সাল থেকে। প্রশ্ন আসবে জাপানে বর্তমানে যে এরাটা চলছে, ঠিক আছে, যেটা তোমাদের ওদের এম্পায়ার আকিহিতোর আন্ডারে আছে, মানে আকিহিতোর, জাপানের সম্রাট আকিহিতোর সিংহাসন ত্যাগের পরে আর কি। ঠিক আছে, সিংহাসন ত্যাগের পরে তার পুত্র বর্তমানে আছে সিংহাসন এম্পায়ার হিসাবে, তোমরা জানো সেটা। তো এর পরে কিন্তু এটা শুরু হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট আমরা দেখে নিই পরের প্রশ্ন।
বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম। আচ্ছা তোমাদের দুটো কোশ্চেন আমি তোমাদের বলবো যেটা ইম্পর্টেন্ট। জাপানের কারেন্সি প্রচুর আছে এবং এর পার্লামেন্ট প্রচুর আছে। মনে রাখবে জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন এবং এদের পার্লামেন্ট হচ্ছে ডায়েট, এবং আগের ডেটে আমি কিন্তু এটা তোমাদের করিয়ে দিয়েছি অলরেডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ফুড লুজ ইন্ডাস্ট্রি। তাহলে ফুড লুজ ইন্ডাস্ট্রির এক্সাম্পল বা উদাহরণ কোনগুলি? দেখো, ফুড লুজ ইন্ডাস্ট্রির মানে যে ইন্ডাস্ট্রিতে কম র মেটেরিয়াল ব্যবহার করা হয়, যে ইন্ডাস্ট্রিতে মানে স্কিল লেবারের প্রয়োজন হতে পারে, ঠিক আছে, কিন্তু ট্রান্সপোর্টেশন যে কস্ট সেটা কিন্তু তুলনামূলকভাবে কম, সেইগুলো হচ্ছে কি ফুডলাইস ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। তার মধ্যে তাহলে এক্সাম্পল কি হবে না, কম্পিউটার চিপস। কম্পিউটার চিপস মনে রাখবে এটি একটি ফুডলুজ ইন্ডাস্ট্রির এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এগুলো যে বাকি যেগুলো আছে, ধরো জুট আছে, সুগার আছে, টি আছে, এগুলো কিন্তু ফুডলুজ ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু নয়। তাহলে কম্পিউটার চিপস কি হয়ে যাবে, ফুডলুজ ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু পড়ছে। বলছে হুইচ ব্লাড গ্রুপ ইজ কনসিডার দ্য ইউনিভার্সাল রিসিপেন্ট। ইউনিভার্সাল রিসিপেন্ট বলতে নিচের কোন ব্লাড গ্রুপ, মানে রিসিপেন্ট বলতে কি যে মানে কোন ব্লাড গ্রুপের ব্যক্তি যে কারোর রক্ত গ্রহণ করতে পারবে, ঠিক আছে, তাকে বলা হয় ইউনিভার্সাল রেসিপেন্ট। ঠিক আছে, মানে তোমার যদি ধরো এবি পজিটিভ রক্ত থাকে, অপশন উত্তর হয়ে যাবে এবি পজিটিভ। যদি কারো এপি পজিটিভ রক্ত থাকে, সে সবার কাছ থেকে ব্লাড নিতে পারবে। সে ও এর কাছ থেকে নিতে পারবে, সে এর কাছ থেকে নিতে পারবে, সে বি এর কাছ থেকে নিতে পারবে, সে ও এর কাছ থেকে রক্ত নিতে পারবে, সবার কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে রক্ত নিতে পারবে, তাকে বলা হয় ইউনিভার্সাল রিসিপেন্ট। ঠিক আছে, এবং আরেকটি পরীক্ষা আছে যে ইউনিভার্সাল ডোনার। ইউনিভার্সাল ডোনার, তো ইউনিভার্সাল ডোনার মনে রাখবে যে সবকে রক্ত দান করতে পারে, মনে রাখবে সেটি হচ্ছে ও নেগেটিভ। ও নেগেটিভ হচ্ছে সবকে রক্ত দান করতে পারে। এবারে প্রশ্ন হতেই পারে সার্বজনীন, এটাকে বলা হয় সার্বজনীন দাতা, এবং এটা বলা হয় সার্বজনীন গ্রহীতা আর কি, প্রাপক যেটা সার্বজনীন গ্রহীতা আর কি, পরীক্ষায় কিন্তু এসেছে। আচ্ছা, এখান থেকে কয়েকটি প্রশ্ন আসে যেগুলো আমি তোমাদের বলছি, জাস্ট মনে রাখবে। যে এ বি পজিটিভ, মনে রাখবে এর মধ্যে এ অ্যান্ড বি, ঠিক আছে, এ এবং বি এর মধ্যে মনে রাখবে এ বি অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন থাকে। বাট ও নেগেটিভের মধ্যে মনে রাখবে নো অ্যান্টিজেন। মানে কি, মানে এর মধ্যে কোন রকম কোনো অ্যান্টিজেন থাকে না। বোঝা গেল, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ও নেগেটিভের মধ্যে কোন রকম কোনো অ্যান্টিজেন থাকে না, ওই জন্য সবকে রক্তটা কিন্তু দিতে পারে। ঠিক আছে, এই দুটো প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন আসবে যে এই যে ব্লাড সার্কুলেশন মানে রক্ত সংবহন তন্ত্র কে আবিষ্কার করেছিল? ঠিক আছে, রক্ত সংবহন সংবহন তন্ত্র মনে রাখবে উইলিয়াম হার্ভে। ঠিক আছে, উইলিয়াম হার্ভে সঠিক উত্তর হয়ে যাবে কি উইলিয়াম হার্ভে। পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, উইলিয়াম হার্ভে, উইলিয়াম হার্ভে। আচ্ছা, প্রশ্ন আসবে এই যে ব্লাড গ্রুপ, আমরা দেখলাম ব্লাড গ্রুপ, বিভিন্ন রকমের ব্লাড গ্রুপ আমাদের আছে। এই যে ব্লাড গ্রুপের আবিষ্কারককে, ব্লাড গ্রুপকে আবিষ্কার করেছিল মনে রাখবে ল্যান্ডস্টেইনার। ঠিক আছে, ল্যান্ডস্টেইনার মনে রাখবে তিনি কিন্তু ব্লাড গ্রুপ আবিষ্কার করেছেন। তাহলে দুটো পরীক্ষায় প্রচুর আসে, এবং যেটা বললাম ইউনিভার্সাল ডোনার এবং ইউনিভার্সাল রিসিপিয়েন্ট, এটাও কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। আচ্ছা, হোয়াট ইজ দ্য কেমিক্যাল ফর্মুলা অফ লাইম ওয়াটার? ঠিক আছে, তাহলে লাইম ওয়াটারের কেমিক্যাল ফর্মুলা কি হবে? তোমরা রাখবে এই যে ক্যালসিয়াম হাইড্রক্সাইড আছে, এটি হচ্ছে লাইম ওয়াটার। ঠিক আছে, এবং একটি পরীক্ষা আসে ক্যালসিয়াম অক্সাইড, মনে রাখবে এটিকে বলা হয় কুইক লাইম। ঠিক আছে, পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে কুইক লাইম কাকে বলা হয়? মনে রাখবে ক্যালসিয়াম অক্সাইডকে বলা হয়। আর এটাকে লাইম ওয়াটারও বলা হয়, এটাকে স্লেক লাইম বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? স্লেক লাইম বলা হয়, স্লেক লাইম। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর গুরুত্বপূর্ণ দুটোই। নেক্সট পরেরটা আমরা দেখে নিই। বলছে হুইচ ফেমাস রাইটার ইউজ দ্য পেন নেম মাধবী কুট্টি? টাফ কোশ্চেন, বাট মনে রাখো VVI মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে মাধবী কুট্টি নামটি কোন বিখ্যাত লেখক ব্যবহার করেছেন? তোমার রাখবে এটা হচ্ছে কমলা দাস হয়ে যাবে সঠিক উত্তর, কমলা দাস। ঠিক আছে, তিনি হচ্ছে ইংরেজি
এবং মালায়ালাম ভাষায় তিনি কিন্তু কবিতা লিখেছেন, একজন পোয়েট আর কি। ঠিক আছে, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরের কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সোশ্যাল মুভমেন্ট লঞ্চ বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে কি না, অপশন ডি, গ্রিন গুড ডিডস। এটা অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো কিছু কোশ্চেন আছে জাস্ট আমরা এমসিকিউ আকারেই কিন্তু মুখস্থ করে চলে যাব, কারণ পরীক্ষায় এমসিকিউটাই কিন্তু আসবে। ঠিক আছে, এবং তোমরা জানো যে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ পরিবেশ রক্ষার জন্য করেছিল, যেমন তোমরা নিশ্চয়ই জানো যে স্বচ্ছ ভারত মিশন, ঠিক আছে, নমামি গঙ্গা, বা ধরো টাইগার, প্রজেক্ট টাইগার, ঠিক আছে, প্রজেক্ট এলিফ্যান্ট। তো এগুলো পরীক্ষায় কিন্তু আসে, এবং তার সঙ্গে সঙ্গে এটা দেখলাম যে গ্রিন গুড ডিডস, এটা মনে রাখবে একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বিহেভিয়ার্স এর একটা এক্সাম্পল, বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বা পরিবেশ রক্ষার জন্য একটা ইনিশিয়েটিভ। পরেরটা বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তাহলে ভারত সরকারের দক্ষতা উন্নয়ন কর্মসূচির নাম কি? তাহলে একটু টাফ কোশ্চেন, বাট পরীক্ষায় আসে। সেটা হচ্ছে অপশন এ, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা মনে রাখবে এটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং প্রশ্ন আসে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফ ওয়েস্ট বেঙ্গল, যদি বলতো অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের কি আছে, তখন মনে রাখবে উৎকর্ষ বাংলা হয়ে যেত সঠিক উত্তর। কি হয়ে যাবে? উৎকর্ষ বাংলা। ঠিক আছে, এই উৎকর্ষ বাংলা তোমার নিশ্চয় জানো লঞ্চ করা করা হয়েছিল স্কিল ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে দুটোই পরীক্ষায় আসতে পারে। ভারত সরকারের জন্য আমরা কি দেখলাম? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। এবং উৎকর্ষ বাংলার মধ্যে আমরা কি দেখলাম না, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। পরের প্রশ্ন বলছে, ইন হুইচ সেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ডিমান্ড ফর স্বরাজ অ্যাডপ্টেড? তাহলে এই যে স্বরাজ এর ডিমান্ড করা হয়েছিল, তাই তো, স্বরাজ এর যে ডিমান্ড করা হয়েছিল সেটা কোন সেশনে, কত নম্বর মানে কোন সেশন, কত সালের সেশনে? মনে রাখবে 1906 সালের যে কলকাতা সেশন হয়েছিল। কোন সেশন? কলকাতা। ঠিক আছে, কলকাতা সেশন। এই কলকাতা সেশনে মনে রাখবে ডিমান্ড করা হয়েছিল স্বরাজের। এবং কলকাতা সেশনের এই 1906 সালের প্রেসিডেন্ট কে ছিল, পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে প্রেসিডেন্ট। মনে রাখবে প্রেসিডেন্ট ছিলেন দাদাভাই নৌরোজি, যাকে দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। দাদাভাই নৌরোজি সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে, আমি যেটা তোমাদের অলরেডি লিখিয়ে দিয়েছি আগের ডেটে। যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। ঠিক আছে, আগের ক্লাসগুলো দেখো, আমি সব কিন্তু লিখেছি। দাদাভাই নৌরোজি, দাদাভাই নৌরোজি বলেছিলাম দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। ঠিক আছে, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এই না হচ্ছে বই। এবং তিনি হচ্ছে এই যে সম্পদের বহির্গমন, ঠিক আছে, এগুলো সব তিনি কিন্তু এই কনসেপ্টগুলো তিনি দিয়েছিলেন। তাহলে এই দাদাভাই নৌরোজি, দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া যাকে বলা হয়, তিনি কিন্তু 1906 সালে যে কলকাতা সেশন হবে সেই সময় তিনি কিন্তু প্রেসিডেন্ট ছিলেন। ঠিক আছে, এবং সেই সময় কিন্তু কি করা হবে নিশ্চয়ই তোমরা জানো, এই যে স্বদেশি মুভমেন্ট চালু হবে। ঠিক আছে, স্বদেশি এবং বয়কট যে মুভমেন্ট, সেটা কিন্তু এই সেশনে কিন্তু লঞ্চ হবে। তোমরা নিশ্চয়ই জানো যে বঙ্গভঙ্গ হয়েছিল 1905 খ্রিস্টাব্দে, তারপরে কিন্তু এই সেশনটা হচ্ছে। মানে এই সেশনে স্বদেশি বয়কট মুভমেন্ট হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এই দেখো স্বরাজ এই শব্দটা কিন্তু ইউজ করা হচ্ছে। বলছে, হোয়াট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসিং স্টেট, মানে গোল্ড প্রডিউসিং, লার্জেস্ট গোল্ড প্রডিউসিং স্টেট, মানে সব থেকে বেশি গোল্ড বা সোনা কোথায় প্রডিউস হয়? মানে সব থেকে বেশি সোনা প্রডিউস মানে উৎপন্ন হয় সেটি হচ্ছে তোমার কর্ণাটক। তোমরা নিশ্চয়ই জানো কেজিএফ ফিল্মটা তোমরা দেখেছো, কেজিএফ, এই যে কোলার গোল্ড ফিল্ড, তাই তো, কোলার গোল্ড ফিল্ড মানে কেজিএফ। এই কেজিএফটাই তোমরা পাবে কোথায়? কর্ণাটকে। তাহলে বুঝতে পারছো সব থেকে বেশি যদি প্রশ্ন আসে সব থেকে বেশি গোল্ড কোথায় পাবে, সেটা হচ্ছে কর্ণাটকে পাবে। প্রশ্ন আসে সব থেকে বেশি আমরা, ধরো প্রশ্ন আসবে যে কোল, কোল বলো, আয়রন বলো, ঠিক আছে, এগুলো মনে রাখবে। আহ মানে প্রশ্ন আসে যে কোথায় বেশি পাওয়া যায়। ঠিক আছে, তো আবার দেখবে তোমরা অনেক সময় কোশ্চেন আসে যে ডায়মন্ড, ডায়মন্ড ম্যাক্সিমাম কোথায়? ঠিক আছে, ম্যাক্সিমাম কোথায় ডায়মন্ড প্রডিউস হয়? তাহলে এগুলো কোশ্চেনগুলো আসে। তোমরা কমেন্টে জানাবে যে কোল ম্যাক্সিমাম এবং আয়রন কোথায় প্রডিউস হয়। আমি তোমাদের জাস্ট লিখে দিচ্ছি যে ডায়মন্ড, ডায়মন্ডটা মনে রাখবে মধ্যপ্রদেশে কিন্তু ম্যাক্সিমাম। ঠিক আছে, মধ্যপ্রদেশ। এবং তোমাদের আমি বলেছিলাম যে মধ্যপ্রদেশে এরিয়া ওয়াইজ, ঠিক আছে, এরিয়া মানে ক্ষেত্রফল অনুযায়ী আর কি, ক্ষেত্রফল অনুযায়ী ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ফরেস্ট কিন্তু আছে, ফরেস্ট কভার আছে।
ঠিক আছে, পরীক্ষায় অনেকবার এসেছে। এবং এই মধ্যপ্রদেশেই দেখতে পাবে ডায়মন্ড মাইন আছে। ঠিক আছে, ডায়মন্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পরেরটা আমরা দেখে নিই। জোজিলা টানেল প্রজেক্ট লোকেটেড। জোজিলা টানেলটা মনে রাখবে, এটা কোথায় আছে না, জম্মু অ্যান্ড কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীর বুঝতে পারছো, ওই জজিলা পাস হয়ে কি করা হয় না, কাশ্মীর থেকে, কাশ্মীর ভ্যালি থেকে কোথায় যাওয়া যায়, লাদাখ। লাদাখ যাওয়া যায় আর কি। ঠিক আছে, যারা ঘুরতে গেছো নিশ্চয়ই জানো, যে সোনমার্গ ঘুরেছো, সোনমার্গ, এই যে সোনমার্গের যে রাস্তাটা বেরিয়ে গেছে সেটাই কিন্তু এই লাদাখ যাবে। ঠিক আছে, আমি রিসেন্টলি গিয়েছিলাম, যে কারণে হয়তো বলতে পারছি, বিষয়টা আরো কানেক্ট করতে পারছি। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু আসে। নেক্সট আমরা দেখো, এরকম তোমাদের কয়েকটা পাস কিন্তু জানতে হবে। ঠিক আছে, যেগুলো পরীক্ষায় আসে, যেমন আমি তোমাদের আগে কিছুদিনই করিয়েছি, যেমন নাথুলা পাস। এই যে নাথুলা, নাথুলা পাস পরীক্ষায় প্রচুর আসে। কোথায় অবস্থিত মনে রাখবে, এটা সিকিমে অবস্থিত। ঠিক আছে, সিকিম। প্রশ্ন আসে শিবকিলা পাস। শিবকিলা মাউন্টেন পাস কোথায় অবস্থিত মনে রাখবে, হিমাচল প্রদেশে অবস্থিত। তাহলে এই যে কিছু মাউন্টেন পাস আছে না, বিশাল ইম্পর্টেন্ট। একটা লিখালাম আমি। ঠিক আছে, আচ্ছা, ইন কম্পিউটার টেকনোলজি এ ট্র্যাক বল ইজ হোয়াট টাইপ অফ ডিভাইস। ট্র্যাক বল বলতে তোমরা নিশ্চয়ই জানো, মাউসের মধ্যে, ঠিক আছে, একটা মাউস ধরো, মাউসের মধ্যে, ঠিক আছে, একটা বল টাইপের থাকে। ঠিক আছে, দেখবে ওটা কারসারটাকে এদিক ওদিক করে নাড়াচড়া করে। তোমার রাখবে যে ট্র্যাক বল, সেটা সেটা হচ্ছে কি কাজ, কি মানে ওটা কি হিসাবে, ইনপুট না আউটপুট, মনে রাখবে এটা হচ্ছে একটি ইনপুট ডিভাইস। পরীক্ষায় অনেকবার কিন্তু আসে যে ইনপুট এবং আউটপুট ডিভাইসগুলোর নাম বলো। আমি তোমাদের একটু লিখিয়ে দিই, কারণ এটা পরীক্ষায় অনেকবার আসে, সুতরাং আমি তোমাদের লেখাবো। ইনপুট ডিভাইস বলতে, যেই ইনপুট মানে কি, কোনো আমরা ইনফরমেশন দিচ্ছি যেটা ল্যাপটপ বা কম্পিউটার যেটা যাচ্ছে। যেমন আমি তোমাদের ধরো এখানে যে ক্লাস নিচ্ছি, এই যে ধরো আমি লিখছি, ঠিক আছে, এই যে লেখাটা এটা ইনপুট। ঠিক আছে, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই যে স্ক্রিনের মাধ্যমে, দেখবে তোমরা মোবাইলে ক্লাসটা দেখছো, তাদের স্ক্রিন যেটা দেখছো, ঠিক আছে, ওই যে স্ক্রিনে তোমরা দেখছো বা কেউ মনিটরে দেখছো, তাই তো, কেউ প্রজেক্টরে দেখছো, এগুলো সবই কি আউটপুট ডিভাইস। তাহলে ইনপুট মানে যেগুলো আমরা ইনফরমেশনটা পুট করব। তাহলে ইনপুট কোথায় কোথায় হতে পারে না, তোমরা নিশ্চয়ই জানো যে কিবোর্ড যেটা তোমাদের আছে, কিবোর্ড, কিবোর্ডে তোমরা ইনফরমেশন দিচ্ছ, তোমরা মাউসের মাধ্যমে ইনফরমেশন দিচ্ছ, তোমরা এই যে মাউসের মধ্যে যেটা বললাম তোমাদের, এই যে ট্র্যাক বল যেটা আছে, ঠিক আছে, এটা মাউসের মধ্যেই আছে যদিও। আচ্ছা, অনেকে দেখবে স্ক্যানার করা, স্ক্যানার আছে বাড়িতে, স্ক্যানারটা কি করে, স্ক্যান করে নেই, মানে ইনফরমেশনটা বাইরে থেকে ভেতরে নিয়ে নিচ্ছে, মানে কি ইনপুট। ঠিক আছে, এই যে তোমার ওয়েব ক্যাম, দেখবে অনেকের ওয়েব ক্যাম থাকে, দেখবে ছোট্ট একটা ওয়েব ক্যাম থাকে। হুম, মানে এক কথায় বলতে পারো ওয়েব ক্যাম। আবার একটু টাফ কোশ্চেন আসলে আরেকরকম আসে, যে জয়স্টিক। ঠিক আছে, জয়স্টিকটা বলতে না, এটা এইটা হচ্ছে যারা গেম খেলো তোমরা কিন্তু কানেক্ট করতে পারবে, এই যে জয়স্টিক। আবার ধরো মাইক্রোফোন, এই যে মাইক্রোফোনে আমি ক্লাস নিচ্ছি, তাই তো, আমার ইনফরমেশন গুলোকে নিয়ে যাচ্ছে মাইক্রোফোনটা। ঠিক আছে, ল্যাপটপ বা ডেস্কটপে নিয়ে যাচ্ছে, তারপরে সেটা কিন্তু তোমরা শুনতে পাবে, সেটা স্পিকারের মাধ্যমে কিন্তু তোমরা শুনতে পাবে। স্পিকারটা কি হয়ে যাবে না, স্পিকারটা হয়ে যাবে আউটপুট। ঠিক আছে, স্পিকার বেরোচ্ছে সাউন্ড। আচ্ছা, মনিটর, মনিটরটা মনে রাখবে কি হবে, আউটপুট ডিভাইস। আচ্ছা, প্রশ্ন হবে প্রিন্টার, এই যে প্রিন্ট করে দিল, ঠিক আছে, প্রিন্টার মনে রাখবে আউটপুট ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, প্রশ্ন আসবে প্রজেক্টর, আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে প্রজেক্টরটা মনে রাখবে আউটপুট ডিভাইস। ঠিক আছে, তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু এগুলো আউটপুট, আর এইগুলো সব ইনপুট। তাহলে ইনপুট আউটপুট ডিভাইস কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। নেক্সট, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ডিএইচসিপি ইন নেটওয়ার্কিং। তাহলে ডিএইচসিপির ফুল ফর্ম চেয়েছে, তাই তো। তাহলে ডিএইচসিপির মনে রাখবে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তাহলে অপশন এ, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। তাহলে এটার সম্বন্ধে বেশি কিছু জানার দরকার নেই, জাস্ট মনে রাখবে শুধু এর ফুল ফর্ম জেনে রাখলেই হবে। এবং তোমাদের আমি বারবার বলছি, কিছু ফুল ফর্ম তোমাদের আমি কম্পিউটার থেকে লিখিয়েছি, যেমন তোমাদের আমি করে এসেছি এইচটিটিপি, বা আরো যেগুলো আমি কিছুদিন আগেই তোমাদের করালাম, সেগুলো কিন্তু তোমরা দেখে নিও, কম্পিউটার রিলেটেড। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু সেন্টার স্টেট রিলেশন ইন ইন্ডিয়া। তাহলে নিচের কোনটি ভারতের কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের সঙ্গে সম্পর্কিত নয়। তাহলে একটু টাফ কোশ্চেন, বাট মনে রাখতে হবে। ঠিক আছে, টাফ কোশ্চেন বলতে এই যে বাকি কমিশনগুলো তুমি যদি জানো তাহলেই কিন্তু হবে। দেখো, এই যে কোঠারি কমিশন দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটাই হবে, কারণ এটা মনে রাখবে একটা এডুকেশন কমিশন।
ঠিক আছে, এটা একটা এডুকেশন কমিশন। এডুকেশন কমিশন, তাহলে এডুকেশন কমিশন হচ্ছে কি কোঠারি কমিশন। ঠিক আছে, বাকি যেগুলো আছে এই যেমন ধরো সরকারিয়া কমিশন, ঠিক আছে, তারপরে ধরো তোমার এই যে রাজামান্নার কমিশন, মুন্সি কমিশন, এগুলো মনে রাখবে সবই কিন্তু সেন্টার স্টেট রিলেশনের সঙ্গে জড়িত। ঠিক আছে, শুধুমাত্র কোঠারি কমিশনটা কি বললাম, এটা হচ্ছে কি একটা এডুকেশন কমিশন, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটাই। পরেরটা বলছে হোয়াট ইজ দ্য ডাউনওয়ার্ড ফোল্ড অফ এ রক কল্ড। দেখবে একটা রকের ডাউনওয়ার্ড থাকে, আপওয়ার্ড থাকে। ধরো আমি যারা সাপোজ তোমাদের দিচ্ছি, তোমরা নিশ্চয়ই পড়েছো, যারা আমার ব্যাচের স্টুডেন্ট তারা হয়তো কানেক্ট করতে পারবে। ধরো একটা পাহাড়ের দেখা যায় কি এরকম, কোনোটাই উঁচু কোনোটাই নিচু, এইটাকে এই যে ডাউনওয়ার্ড দেখতে পেলে, এটা ডাউনওয়ার্ড, এটাকে বলা হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, ডাউনওয়ার্ডটাকে বলা হয় সিনক্লাইন। কি বলা হয়? সিনক্লাইন। এটা হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, নিচু, এটা নিচের অংশটা। এই যে উপরের অংশ দেখতে পেয়েছে, এটা হচ্ছে অ্যান্টি সিনক্লাইন। কি না, অ্যান্টি সিনক্লাইন। ঠিক আছে, অ্যান্টিক্লাইন আর কি, অ্যান্টিক্লাইন। তাহলে এটা, এটা কি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, এটা কি ডাউনওয়ার্ড। এটা কি, এটা কি হবে তাহলে আপওয়ার্ড হয়ে যাবে, আপওয়ার্ড। তাহলে পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দুটোই মনে রাখবে। তাহলে অপশন এখানে কি আছিল, ডাউনওয়ার্ড যেহেতু ছিল, নিচু অংশটা ছিল, মানে সিনক্লাইন হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 1 কিলোবাইট ইজ ইকুয়াল টু হাউ মেনি বাইটস। তাহলে 1 কিলোবাইট মানে কত বাইট। তাহলে এইগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে। তাহলে 1 কেবি, ঠিক আছে, 1 কেবি ইজ ইকুয়াল টু হাউ মেনি বাইটস, তার মানে মনে রাখবে 1024, 1024 বাইটস হয়ে যাবে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখান থেকে তোমরা নিশ্চয়ই জানো যে এই যে বাইনারি সিস্টেম, বাইনারি সিস্টেম, ঠিক আছে, বাইনারি সিস্টেমে দুটো জিনিস, একটা হচ্ছে 1 এবং 0। ঠিক আছে, সরি, 1 and 0, এই দুটোই কিন্তু ধরা হয়। এবং তোমরা এখান থেকে দেখতে পাবে, এখান থেকে কি কি কোশ্চেন আসে, যেমন 1 বাইট সমান কত বিটস, এরকম পরীক্ষা আসে। ওয়ান ওয়ান বাইটস, 1 বাইট রাখবে 8 বিট, 8 বিটস। প্রশ্ন আসবে 1 কেবি, ঠিক আছে, মানে কিলোবাইট আর কি। 1 কিলোবাইট সমান 1024, 1024 বাইটস। ঠিক আছে, দেখো 1 বাইট সমান আমরা দেখলাম কি 8 বিট, 8 বিট। আর 1 কেবি সমান 1024 বাইট, তাই তো। তারপর দেখবে 1 এমবি, ঠিক আছে, এমবি বলতে মেগাবাইট আর কি, সমান কি দেখতে পাবো 1024 কেবি মানে কিলোবাইট হলো। আচ্ছা, প্রশ্ন আসবে 1 জিবি, ঠিক আছে, গিগাবাইট সমান কি না 1024 এমবি। দেখো ওখান থেকে জাস্ট বেড়ে বেড়ে আসছে আর কি। তো এইগুলো মনে রাখবে, পরীক্ষায় প্রচুর আসে, জাস্ট মনে রাখবে এগুলো। নেক্সট 117 নম্বর কোশ্চেন বলছে, বলছে হোয়াট ইজ ইন্ডিয়া সায়েন্টিফিক মিশন ফর অবজারভেশন অ্যান্ড স্টাডিং দ্য সোলার করোনা কল্ড। তাহলে সৌর করোনা পর্যবেক্ষণ এবং অধ্যয়নের জন্য ভারতের বৈজ্ঞানিক মিশনকে কি বলা হয়? এটা হচ্ছে আদিত্য L1 মিশন আর কি। ঠিক আছে, আদিত্য L1 মিশন, আদিত্য L1 মিশন যেটা লঞ্চ করা হয়েছিল 2023 সালে আর কি। ঠিক আছে, আদিত্য L1 মিশন, আদিত্য L1 মিশন মনে রাখবে ইজ রিলেটেড টু সান, সূর্য রিলেটেড। ঠিক আছে, এবং তোমার নিশ্চয় জানো চন্দ্রযান, চন্দ্রযানটা এটা হচ্ছে চাঁদ। ঠিক আছে, মুন, মুন রিলেটেড পরীক্ষা নিরীক্ষার জন্য। ঠিক আছে, তাহলে কোশ্চেন আসে কিন্তু এগুলো। এবং তোমাদের আমি পড়িয়েছি যে চন্দ্রযানে কতগুলো আছে, চন্দ্রযান 1, 2, 3। আমি আগের ডেটেই তোমাদের বলেছি যে চন্দ্রযান 1, 2 এবং 3 কবে কবে লঞ্চ করা হয়েছিল। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আগের ডেটে যারা ক্লাস করেছো তারা জানতে পারবে, কারণ আমি আগের ডেটে সব ডিটেলসে বলেছিলাম। এবং তাহলে লঞ্চ ভেহিকেল কি কি আছে সেই নামগুলোও কিন্তু বলেছিলাম তোমাদের। বলছে বারদৌলি ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফেমাস পার্সোনালিটি। তাহলে বারদৌলির সাথে কোন বিশিষ্ট ব্যক্তি জড়িত? বারদৌলির সঙ্গে রাখবে সর্দার বল্লভ ভাই প্যাটেল জড়িত, সর্দার বল্লভ ভাই প্যাটেল। বারদৌলি সত্যাগ্রহ প্রশ্ন পড়ে, বারদৌলির যে সত্যাগ্রহ হয়েছিল কেন হয়েছিল? না বুঝতেই পারছো, এটা গুজরাটে হয়েছিল। কোথায় হয়েছিল এটা? না গুজরাট। গুজরাটে কি করা হয়েছিল না হঠাৎ করে কৃষকদের উপরে
22% কর চাপানো হয়ে গেছিল, ঠিক আছে। এবং সেই 22% কর, বুঝতে পারছো, কৃষকদের জন্য উপরে যখন হঠাৎ করে চাপানো হবে তখন কি তারা দিতে পারবে? সহজে দিতে পারবে না। তাই সেখানে একটা কিন্তু বিদ্রোহ শুরু হয়েছিল, ঠিক আছে, যে আমরা নো রেভিনিউ ক্যাম্পেন, ঠিক আছে, আমরা কোনো রকম রেভিনিউ বা কোনো কিছু আমরা দেব না। এবং যেটার নেতৃত্ব দিয়েছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল। পরীক্ষায় আসে এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। প্রশ্ন পড়ে এই যে এই বারদাউলি সত্যাগ্রহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? কত খ্রিস্টাব্দে? 1928, 1928 খ্রিস্টাব্দে এইটা কিন্তু লঞ্চ করা হয়েছিল তোমার বারদৌলি সত্যাগ্রহ। এবং পরীক্ষায় পড়ে এই যে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার টাইটেলটা কে দিয়েছিল? ঠিক আছে, সর্দার টাইটেলটা কে দিয়েছিল? পরীক্ষায় আসে। তো মনে রাখবে যে সর্দার টাইটেল, এই টাইটেলটা দিয়েছিল, মনে রাখবে, এই যে বরদৌলির মহিলারা, ঠিক আছে, বরদৌলি বরদৌলির মহিলারা। মহিলারা যদি না থাকে তখন মনে রাখবে কি হবে উত্তর? গান্ধীজি, ঠিক আছে, গান্ধীজি। একটু ডাউট থাকে কোশ্চেনটাই, মানে দুটো উত্তরই নিয়েছে, ম্যাক্সিমাম সময় বারদৌলির মহিলারা নিয়েছে, না থাকলে সেকেন্ড চয়েস আমাদের কি হবে? গান্ধীজি। তাহলে এই যে সর্দার টাইটেলটা কে দিয়েছিল? যে কোনো একটা কিন্তু করতে পারো, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় পাবে বারদৌলির মহিলারা, না থাকলে কি করবে? গান্ধীজি করবে। 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ ইজ ফলোইং এ মেটালয়েডস, মানে ধাতুকল্প কোনগুলি? দেখো, ধাতুকল্পের লিস্ট তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে, আমি যদিও লিখিয়ে দেবো এখনই, তাও এখানের মধ্যে কি আছে দেখো, সিলিকন। সিলিকনটা মনে রাখবে, এটা হচ্ছে একটা ধাতুকল্প। যেগুলো বাকিগুলো আছে এটা কিন্তু কিন্তু ধাতুকল্প নয়। তাহলে ধাতুকল্পের এক্সাম্পল গুলি কি কি আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি, মনে রাখো, কারণ পরীক্ষায় বারবার আসে। বোরন, সিলিকন, জার্মেনিয়াম, ঠিক আছে, আর্সেনিক। আর্সেনিক, দেখো, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম, ঠিক আছে, অ্যান্টিমনি এবং টেলুরিয়াম, ঠিক আছে, অ্যান্টিমনি এবং কি বললাম না, টেলুরিয়াম, টেলুরিয়াম, টেলুরিয়াম। তাহলে দেখো, লিস্ট দিয়ে দিলাম। অনেকবার আমি দেখেছি মেটালয়েটের এক্সাম্পলে সেখানে কিন্তু বোরন এক্সাম্পল দেওয়া আছে। তাহলে দেখো, বোরনটা মনে রাখতে হবে, বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম, এগুলো সবই কি? সবই হচ্ছে ধাতুকল্প বা মেটালয়েড। পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট, ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট। এবং 120 নম্বর প্রশ্ন বলছে হু ওয়াজ দ্য ভাইসরয় অফ ইন্ডিয়া হোয়েন রয়্যাল কমিশন অন সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড ইন 1912? তো 1912 সাল। তাহলে 1912 সাল তোমাদের কি মনে হচ্ছে যে 1912 সালে কি হতে পারে? লর্ড হার্ডিঞ্জ হয়ে যাবে, লর্ড হার্ডিঞ্জ টু, তাই তো, সরি, লর্ড হার্ডিঞ্জ টুই এটা হবে, হ্যাঁ। এটা কিন্তু হার্ডিঞ্জ টু দেওয়া নেই, তো আমি তোমাদের বলে রাখি লর্ড হার্ডিঞ্জ টু কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পারছো যে এই যে তোমার বঙ্গভঙ্গ হয়েছিল, যেটাকে অ্যানুলমেন্ট করা হয়েছিল বা তুলে নেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1911 খ্রিস্টাব্দে, তাই তো, বঙ্গভঙ্গ রদ হয়েছিল। বঙ্গভঙ্গ রদ হয়েছিল, সেটা কার সময়? এই লর্ড হার্ডিঞ্জ টু এর সময় কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো যে লর্ড কার্জনের সময় 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল, ঠিক আছে, বেঙ্গল পার্টিশন অফ বেঙ্গল হয়েছিল, বাট সেটা আমরা জানি যে তারপরে হচ্ছে পরবর্তীতে 1911 সালে সেটা কিন্তু বঙ্গভঙ্গ রদ করা হবে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এই লর্ড হার্ডিঞ্জ টু এর সময়। তাহলে এইগুলো আজকের মতো গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। নেক্সট দিন আমি আবারও একটা ক্লাস নিয়ে আসবো এই জিকের উপরে, এবং এই সিরিজটা চলবে। তোমরা যারা অলরেডি তোমাদের পড়া আছে, আশা করছি এই সিরিজটা তোমাদের কাজে অনেকটা কিন্তু আসবে। যারা নতুন, যারা একদম বেসিক থেকে পড়তে চাইছো, তাদের বলবো তোমরা আমার একটা ব্যাচ চলছে, কম্পিটিটিভ ব্যাচ, যেখানে সমস্ত সাবজেক্ট, অল সাবজেক্ট পড়ানো হয়। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, ঠিক আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে 7872141322, যেখানে আমি একদম বেসিক থেকে ধাপে ধাপে কিন্তু সবকিছু শেখাচ্ছি। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকবে।